We have already discussed the first stanza of the poem on killing a tree, composed by Giv Patel. Today we are going to discuss the second stanza now. This second stanza begins with the line, "So hack and chop." In the very opening line of the second stanza, we find two action words, hack and chop. What do they suggest? They suggest imagery of bloodshed and violence. সেকেন্ড স্টান্সাটা শুরু হচ্ছে দুটো ভার্ব দিয়ে, হ্যাক অ্যান্ড চপ। এই দুটো ভার্ব জাস্ট লাইক দ্য ইমেজেস অব জ্যাব অব দ্য নাইফ অ্যান্ড কিল, ওয়ান্স এগেইন আমাদেরকে একটা খুন এবং একটা রক্তের ছবি দিচ্ছে। আগেই বলেছি যে গিভ প্যাটেল তার কবিতায় অ্যাপারেন্টলি খুব ফ্ল্যাট এবং ডিসপ্যাশনেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন, কিন্তু সেই ভাষার মধ্য দিয়ে, সেই আপাত সরল ভাষার আড়ালে তিনি কবিতাতে আমাদের এই কবিতার মধ্য দিয়ে আমাদের মনের ভিতর প্রকৃতির জন্য একটা ভালোবাসা বুনে দেন এবং অ্যাট দ্য সেম টাইম ওই আপাত সরল ভাষাটা তীব্রভাবে সমালোচনা করে মানুষের এই অন্যায়ের বিরুদ্ধে, যে অন্যায়টা আমরা প্রকৃতিকে ধ্বংস করে, উদ্ভিদকে নষ্ট করে, গাছপালাকে কেটে ফেলে, গাছপালাকে খুন করে প্রতিনিয়ত করে চলেছি। ঠিক তার পরের লাইনগুলোতে আসা যাক। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, সো হ্যাক অ্যান্ড চপ। কিন্তু এই হ্যাক অ্যান্ড চপ এটা সমাধান নয়। কেন সমাধান নয়? তার কারণ আগের স্টান্সাতেও একবার গিভ প্যাটেল বলেছিলেন, এখানেও তিনি আবার বলবেন। সেটা হচ্ছে এই যে বন্ডটা বিটুইন আ ট্রি অ্যান্ড আর্থ, দিস বন্ড ডেভেলপস ওভার দ্য ইয়ার্স, কনজিউমিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার। অনেক বছর ধরে এই বন্ডটা তৈরি হয়। সুতরাং শুধুমাত্র হ্যাক অ্যান্ড চপ তা দিয়েও এই বাঁধনকে, এই বন্ধনকে খুন করা যাবে না, সেটা এত সহজ নয়। নট সো মাচ পেইন উইল ডু ইট, এতটা কষ্ট দিয়েও করা যাবে না। এই যখনই তিনি পেইন এই ওয়ার্ডটাকে ইউজ করলেন, তখনই তিনি আমাদের আরেকবার মনে করিয়ে দিলেন যে কিলিং আ ট্রি ইজ নো ডিফারেন্ট ফ্রম কিলিং আ হিউম্যান বিইং। জাস্ট লাইক আস, ট্রিজ অলসো হ্যাভ পেইন, they also can feel pain, they also suffer when we cut them down. And notice just the line which comes after it. ঠিক তার পরের লাইনেই আবার কি বলছেন দেখো, the bleeding bark will heal. bleeding bark, bark মানে আমরা জানি গাছের ছাল, that bleeds just like a human being. আবারও বলছি যে এই যে আপাত সরল ভাষা গিভ প্যাটেলের, সেই সরল ভাষাটার মধ্যে আসলে আছে একটা শার্প ক্রিটিসিজম অব হিউম্যান বিইং হু মার্সিলেসলি ডেস্ট্রয়িং দিস আর্থ অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। অ্যান্ড ফ্রম ক্লোজ টু গ্রাউন্ড উইল রাইজ কার্লড গ্রিন টুইগস, মিনিয়েচার বাউস, which if unchecked will expand again to former size. আমরা সবাই জানি যে গাছের ডালপালা ছেটে দিলে সেখান থেকে আবার নতুন ডালপালা বেরোয়। এই যে নতুন ডালপালা সেখান থেকে বেরোয়, তার কারণ হচ্ছে এই গাছের শিকড়, তার আত্মা, সেটা মাটির গভীরে থাকে। যতক্ষণ না তার সেই আত্মাকে উপড়ে আনা হয়, ততক্ষণ পর্যন্ত ট্রিজ হ্যাভ আ হিলিং পাওয়ার। এখানেও লক্ষ্য করে দেখো যে হিউম্যান বিইং সে কী করে? হিউম্যান বিইং কিলস অ্যান্ড ট্রিজ দে হিল। এই যে প্রথম স্টান্সায় আমরা কন্ট্রাস্টিং ইমেজারি পেয়েছিলাম, একদিকে কিলিং, জ্যাব অফ দ্য নাইফ, যেগুলো রিলেটেড ছিল হিউম্যান অ্যাকশনের সঙ্গে, আর তার বিপরীতে ছিল সানলাইট, এয়ার, ওয়াটার, যেগুলো রিলেটেড ছিল ট্রিজ লাইফের সঙ্গে, লাইফ অফ প্ল্যান্টস অ্যান্ড ট্রিজের সঙ্গে। এখানেও ঠিক ওরকম একটা কন্ট্রাস্টিং ইমেজ আমরা পাচ্ছি। সেটা কিসের? সেটা হচ্ছে অ্যাকশন অফ হিউম্যান বিইং অ্যান্ড অ্যাকশন অফ নেচার। ইফ ম্যান হ্যাজ আ পাওয়ার টু কিল, দ্য ট্রি হ্যাজ আ পাওয়ার টু হিল। মানুষের যদি খুন করার ক্ষমতা থাকে, তাহলে উদ্ভিদের ক্ষমতা আছে নিরাময়ের।
এবং আমরা এই উদ্ভিদের নিরাময়ের ক্ষমতা সম্পর্কে সবাই জানি। অনেক সময় আমাদের মন খারাপ লাগলে আমরা বাগানের গাছেদের কাছে যাই। আমরা অনেক সময় বাগান করে মন ভালো রাখার চেষ্টা করি। লকডাউনে বহু মানুষ নিজেদের বাড়িতে গাছ লাগিয়ে গাছের পরিচর্যা করে মন ভালো রেখেছেন, প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন একটু মুক্তি পাওয়ার। ভোরবেলা উঠে গাছের কাছে গিয়ে দাঁড়ালে আমাদের মন আনন্দে ভরে ওঠে। এই যে হিলিং পাওয়ার একটা গাছের মধ্যে রয়েছে, when we cut down a tree we also kill that healing power of a tree. So just like the contrasting imagery in the first stanza, here also we find the contrasting roles of human world and the world of nature, the power to kill and the power to heal. Now come to the third stanza. No, the root is to be pulled out. After a so comes a no. The third stanza begins with a no, and then the ultimate solution comes. What is that solution? The root is to be pulled out. শিকড়টাকে উপড়ে আনতে হবে। Out of the anchoring earth. এই anchoring earth, এই যে ফ্রেজটা, এই ফ্রেজটার মধ্যে একটা চমৎকার ছবি আছে। সেই ছবিটা হচ্ছে ওই বন্ডিংয়ের ছবি, বন্ডিং বিটুইন আ ট্রি অ্যান্ড মাদার আর্থ। অ্যাঙ্কার মানে নোঙর, নোঙর জলযানের থাকে। নোঙর দিয়ে সে কী করে, সেই নোঙরটা তাকে একটা জায়গায় স্থির হয়ে দাঁড়াতে এবং থিতু হতে সাহায্য করে। সেটা হতে পারে তীরের কাছে, হতে পারে নদীর মাঝখানেও। অর্থাৎ তার সঙ্গে মাটির একটা যোগাযোগ তৈরি করে, যার মাধ্যমে সে মাটিটাকে আঁকড়ে নিয়ে সেখানে থিতু হয়ে দাঁড়ায়। একই কাজ গাছের ক্ষেত্রে করে গাছের রুটসগুলো। দ্য রুটস হ্যাভ সাঙ্ক ইন ফার্মলি ইনটু দ্য আর্থ, দেয়ারবাই সিকিউরিং দ্য ট্রি। এই যে অ্যাঙ্কারিং আর্থ কথাটার মধ্য দিয়ে যে বন্ডের ছবিটা আমরা পেলাম, যে বন্ধনের ছবিটা আমরা পেলাম, সেই বন্ধনটাকে যতক্ষণ না উপড়ে আনা যায় ততক্ষণ একটা গাছকে হত্যা করা সম্ভব নয়। সো ইট ইজ টু বি রোপড, টাইড অ্যান্ড পুলড আউট। ইট ইজ টু বি স্ন্যাপড আউট অর পুলড আউট এন্টায়ারলি আউট ফ্রম দ্য আর্থ কেভ। লক্ষ্য করো এই যে ওয়ার্ডসগুলো এখানে ইউজ করা হচ্ছে, পুলড আউট, স্ন্যাপড আউট মানে মরমর করে ভাঙা, পুলড আউট এন্টায়ারলি একটু আধটু না, সম্পূর্ণভাবে, আউট ফ্রম দ্য আর্থ কেভ। আর্থ কেভ মানে কি? when the roots are pulled out, earth around becomes hollow. একটা গাছের শিকড় উপড়ে আনার পর সেখানে একটা গহ্বর সৃষ্টি হয়, শূন্যস্থান। দ্যাট ইজ কল্ড হিয়ার আর্থ কেভ। আমরা আমফানে উপড়ে যাওয়া অনেক গাছের ক্ষেত্রে দেখেছি যে এই রকম আর্থ কেভ তৈরি হয়েছিল। আমাদের স্কুলের আশেপাশেও অনেক গাছ উপড়ে পড়ে গিয়েছিল। তো যেটা বলছিলাম যে এই যে ভার্বগুলো রোপড, টাইড, পুলড আউট, স্ন্যাপড আউট, এই সমস্ত ভার্বগুলো একটা ছবি আমাদের মনের মধ্যে তুলে ধরে। সেই ছবিটা কি? টুগেদার দে বিল্ড আপ অ্যান ইমেজ অফ আ হরেবল টর্চার অ্যান্ড কিলিং, ইজন্ট ইট? যেন একজন অপরাধীকে বা একজন মানুষকে বেঁধে টেনে হিঁচড়ে অত্যাচার করে তারপর খুন করা হচ্ছে, যেন একজন বন্দীকে নৃশংসভাবে মার্ডার করা হচ্ছে। ঠিক সেই রকম একটা ভায়োলেন্ট ইমেজ কিন্তু এই ওয়ার্ডসগুলো আমাদের মনের মধ্যে তৈরি করে। অ্যান্ড দেন হোয়াট হ্যাপেন্স? দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি ইজ এক্সপোজড। অ্যান্ড ওয়্যার ডাজ দিস স্ট্রেংথ লাই? এই স্ট্রেংথটা কোথায় থাকে? এই স্ট্রেংথটা থাকে হচ্ছে in the most hidden part of the tree. The source is white and wet, the most sensitive, সবচেয়ে সংবেদনশীল, হিডেন যেটা লুকোনো আছে, ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, পৃথিবীর অন্দরে, পৃথিবীর অন্তরে বহু বছর ধরে। যেমন মানুষের মনের মধ্যে তার আত্মা লুকোনো থাকে, ঠিক সেরকমই গাছের সোল সেটা পৃথিবীর গহ্বরে, পৃথিবীর অন্তরে দীর্ঘ দীর্ঘ বছর ধরে সযত্নে লালিত হয়েছিল, যাকে মানুষ খুন করে যখন সে একটা গাছ কেটে ফেলে।
আমরা সেকেন্ড স্টান্সা পড়তে শুরু করেছিলাম, পড়তে পড়তে থার্ড স্টান্সাতে চলে এসেছি। আর এই কবিতা খুব বেশি বাকি নেই, এই কবিতা সামান্যই বাকি আছে, সেটুকু আমরা শেষ করে নিই তাহলে আজকে। এরপরে ফোর্থ স্টান্সাটা শুরু হচ্ছে কি দিয়ে, দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং in sun and air, browning, hardening, twisting, withering, and then it is done. ফোর্থ স্টান্সাটা পড়লেই আমার একটা ডেথ সেন্টেন্সের কথা মনে হয়। নাটকটা যেটা শুরু হয়েছিল একেবারে কবিতার প্রথম স্টান্সায়, আমি বলেছিলাম যে গিভ প্যাটেল একজন প্লে রাইটও বটে এবং তার এই কবিতার মধ্যে অনেক নাটকীয় উপাদান আছে। সেই নাটক এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এবং লাস্ট সিনে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি যে দ্য মার্ডার ফাইনালি ইজ কমপ্লিটেড। এই যে মার্ডার সিনটা, এই মার্ডার সিনের পরে তাহলে আর কি বাকি থাকে? হোয়াট রিমেইনস নাও? নাও হোয়াট রিমেইনস ইজ নট দ্য হিলিং পাওয়ার। দ্য চাইল্ড অফ এয়ার, ওয়াটার, সানলাইট নাও লাইজ ডেড. What remains now is a matter of scorching and choking in sun and air. ঝলসে নেওয়া, শ্বাসরুদ্ধ করে নেওয়া। যে আলো এবং যে হাওয়া এক সময় ছিল প্রাণদায়ী, যার থেকে ইয়ার্স অফ সানলাইট অ্যান্ড এয়ার অ্যাবজর্ব করে, কনজিউম করে সেই চারা বৃক্ষ হয়েছিল একদিন, আজ সেই সানলাইট, সেই এয়ার তার ডেড বডিটাকে স্কর্চ করে এবং চোকিংয়ের কাজে ব্যবহার করা হয়। তো হোয়াট রিমেইনস নাও ইজ আ ম্যাটার অফ ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, উইদারিং, অ্যান্ড দেন ইট ইজ ডান। দ্য লাইফ ইজ ডেড নাও। জীবন এখন মৃত। সো ফাইনালি দ্য টাস্ক ইজ কমপ্লিটেড। দ্য ট্রি is killed, but what we have received at last, শেষ পর্যন্ত আমরা কি পেলাম? যারা জয়ী হলাম, যারা শেষ পর্যন্ত একটা কঠিন প্রসেসের মধ্য দিয়ে ফাইনালি গাছটাকে খুন করতে পারলাম, তারা শেষ পর্যন্ত কি অর্জন করলাম, কি লাভ করলাম? Perhaps what Pandavas received at the end of Kurukshetra, সম্ভবত কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে পাণ্ডবরা যা পেয়েছিল, মানুষও সেটাই অর্জন করল। Perhaps what Macbeth received after all those bloody murders of his friends and relatives, সম্ভবত ম্যাকবেথ যা জয় করেছিল ওই রক্তাক্ত খুনের পর খুন করে তার বন্ধুদের, তার আত্মীয়দের, we have received not a friend but a trophy, lifeless and meaningless. শেষ পর্যন্ত এই গাছকে হত্যা করে আমরা যা অর্জন করলাম সেটা হচ্ছে একটা ট্রফি। আমরা হারালাম একজন বন্ধুকে, আমরা জয় করলাম একটা ট্রফি। সে ট্রফিটা কি? সে ট্রফিটা হচ্ছে প্রাণহীন এবং অর্থহীন। আমাদের এই অর্থহীন সভ্যতা এবং উন্নয়ন হচ্ছে তার প্রতীক। সেই উন্নয়নই হচ্ছে ওই ট্রফি। আমাদের ওই উন্নয়নের ট্রফিটা কতখানি অর্থহীন এবং কতখানি প্রাণহীন, সম্ভবত মানব সভ্যতার কোনো প্রজন্ম আমাদের চাইতে বেশি জানতে পারেনি। With all our big trophies and victories, we have been living in a world ravaged by a virus smaller than a microscopic element. একটা মাইক্রোস্কোপিক এলিমেন্টের থেকেও ছোট একটা ভাইরাস আজ আমাদের পৃথিবীকে বিধ্বস্ত করে দিচ্ছে 1.5 বছর ধরে। আমরা আমাদের সমস্ত ট্রফি নিয়ে, সব ভিক্টরি নিয়ে তাকে থামাতে পারছি না। The last scene of this poem reminds me a famous poem of T.S. Eliot. আমি সেই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। We are the hollow men, we are the stuffed men, living together, headpiece filled with straw. আমরা সেই হলো মেন, আমরা সেই ফাঁপা মানুষ। আমাদের ভিতরে ঠাসা আছে কিছু খড়। আমরা কতগুলো লাইফলেস পুতুলের মতো। যেমন তোতা কাহিনীর সেই তোতার পেটের ভেতরে খসখস করে উঠেছিল তার বিদ্যের বোঝা, তার প্রাণ ছিল না। আমরাও ঠিক সেই রকম কতগুলো ফাঁপা এবং শূন্য মানুষে পরিণত হয়েছি।
ওই লেবানিজ পোয়েট খালিল গিবরান বলেছিলেন না যে ট্রিজ আর পোয়েমস উইচ দ্য আর্থ রাইটস আপন দ্য স্কাই। আকাশের গায়ে যে কবিতা পৃথিবী লিখে দেয় সেই হলো বৃক্ষ, সেই হলো গাছ। তো কবিতা মানে কি? কবিতা ইজ আ কম্পোজিশন অফ রাইম অ্যান্ড রিদম, ছন্দের এবং সৌন্দর্যের শব্দের বাঁধন হলো কবিতা। তো সেই কবিতাকে আমরা খুন করেছি এবং তার ফলাফল হচ্ছে টি.এস. এলিয়ট তার হলো মেনে যা বলেছিলেন, দিস ইজ দ্য ডেড ল্যান্ড, দিস ইজ দ্য ক্যাকটাস ল্যান্ড। আমরা একটা ওয়েস্টল্যান্ডে বাস করছি, আমরা একটা মরুভূমির মধ্যে বাস করছি। আমাদের সব বিজয় নিয়ে আমরা আজ একটা ডিস্ট্রাকশনের সামনে নিজেরাই এসে দাঁড়িয়েছি। তাই অ্যাপারেন্টলি অন কিলিং আ ট্রি মনে হতে পারে যে একটা ইনস্ট্রাকশন অফ হাউ টু কিল আ ট্রি, বাট নো, অ্যাকচুয়ালি ইট ইজ আ ক্রিটিসিজম। এটা একটা সমালোচনা। এবং এই যে সমালোচনাটা গিভ প্যাটেল করছেন তার একটা আপাত সরল ভাষার আড়ালে। তিনি তার কবিতায় বারবারই এটা করেছেন। তার বিভিন্ন কবিতায় তিনি নানান রকম সামাজিক বিষয় নিয়ে, সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে, ডাউন ট্রডেন পিপলদের নিয়ে লিখেছেন এবং তিনি পরিবেশ নিয়ে নিরন্তর লিখে গিয়েছেন। এই কবিতাও ঠিক সেই রকমই একটা কবিতা। আর আমার আরও একটা রেফারেন্স মনে পড়ছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা কবিতা মনে পড়ছে, দেয়ার দ্য চাইল্ড ন্যারেটর reaches in an oak wood where he becomes a prisoner of a staring tribe. They say to him, we are chopped down, we are torn up, you do not blink an eye unless you make a promise now you are going to die. And when the child comes out from that oak wood, he felt, work was the work of a human child, but my heart was a tree. যে আমার হৃদয় একটা গাছে পরিণত হয়েছিল। অর্থাৎ he could feel the pain of a tree. He could feel who are his own true family. When this poem on killing a tree ends, the murdered tree utters no such curse. এরকম কোনো অভিশাপ সে উচ্চারণ করে না। But are all curses always uttered aloud? কিন্তু সব অভিশাপই কি সবসময় উচ্চারিত হয়? কিছু অনুচ্চারিত অভিশাপও তো বাতাসে মিশে থাকে। Place those very words in the last stanza, scorching, choking, browning, hardening, just beside those words in the first stanza, rising, feeding, sprouting. Now see how images of life and vitality change into images of death. This is what we got at last. We feel an emptiness. আমরা একটা শূন্যতা অনুভব করি। Giv Patel's apparently flat and dispassionate words arouse in our heart an empathy for our own true family. We realize our guilt. We feel that we must regret for what we have done. এবং কবিতার শেষে আমাদের বাঙালি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ছায়ার জন্যে কবিতাটা মনে পড়ে যায়। এই রকমই একটি কবিতা যেখানে মানুষ নতজানু হয়ে বসে তার কৃতকর্মের জন্যে ক্ষমা প্রার্থনা করে। গাছের ছায়ায় বসে বহুদিন কাটিয়েছি, কোনো দিন ধন্যবাদ দিইনি বৃক্ষকে। এখন একটা কোনো প্রতিনিধি বৃক্ষ চাই, যার কাছে সব কৃতজ্ঞতা সমীপেশু করা যায়। ভেবেছি অরণ্যে যাব, সমগ্র সমাজ থেকে প্রতিভু বৃক্ষকে খুঁজে নিতে। সেখানে সমস্তক্ষণ ছায়া, সেখানে ছায়ার জন্যে ব্যাকুলতা নেই। সেখানে রক্তিম আলো নির্জনতা ভেদ করে খুঁজে নেয় পথ। মুহূর্তে আড়াল থেকে ছুটে আসে কপিস হিংস্রতা। গাঢ় অন্ধকার হলে আমি অসতর্ক অসহায় জানু পেতে বসে বলবো, বহুদিন ছায়ায় কেটেছে এ জীবন। হে ছায়া, আমারই হাতে তোমার ধ্বংসের মন্ত্র। বুকের ভিতর ছিল শ্বাস, তার পরিক্রমা ঘূর্ণি দুনিয়ায়
ভূতলের অশুভ শব্দ আঁচের মতন লাগে পাতার বিজন, তবু শেষবার পুরনো কালের মতো বন্ধু বলে ডাকো। বলকল বসন দাও, দাও রসসিক্ত ফল, দ্বিধাহীন হয়ে একটু শুয়ে থাকি শেষ প্রহরের আগে। এই হত্যাকারী হাতে শেষবার প্রণাম জানাই। আমাদের সকলেরই বোধহয় কথাগুলো আজ তাই। পরের ক্লাসে আমরা এই কবিতার উপর কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব, যেমন ইউজ অফ ইমেজারি, ইউজ অফ আয়রনি, অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল অফ দিস পোয়েম এটসেট্রা। কিন্তু তার আগে তোমরা ভালো করে কবিতাটা বুঝে নেওয়ার চেষ্টা করো, বারবার কবিতাটা পড়ো, এবং আজকের ভিডিওটা আর আগের দিনের ভিডিওটা এখানে ফার্স্ট আনসারটা আমি বুঝিয়েছিলাম, সেটা লিঙ্কটা এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, সেটাও প্রত্যেকে আরেকবার শোনো।